দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রত্যাশা ত্রিপুরা পত্রিকায় প্রকাশিত বিশেষ খবরটি হলো, দিদির জনপ্রিয়তায় ধনপুরে কাত মানিক সরকার। মাত্র 27-28 মাসের ব্যবধানে লাল দুর্গ বাম দুর্গ ধনপুরের সিপিএমের সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে। বর্তমান বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের নির্বাচনী কেন্দ্র ধনপুরে বর্তমানে চরম কোণঠাসা সিপিআইএম। দলের সাংগঠনিক ভিত যেমন ভেঙ্গে চুরমার হয়ে গেছে, ঠিক তেমনইভাবে মানিক মিতো ভেঙ্গে চুরমার। এলাকায় বর্তমানে একছত্র রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছে বিজেপি দল। আর বিজেপির এই সাংগঠনিক সাফল্যের কাণ্ডারি সাংসদ প্রতিমা ভৌমিক। বহু লড়াই সংগ্রামের পথ পেরিয়েই আজ ধনপুরকে বাম মুক্ত করার স্বপ্ন দেখাচ্ছেন সাংসদ প্রতিমা ভৌমিক। 25 বছরের বাম শাসনে বহুবার অত্যাচার, শোষণ, বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন সাংসদ প্রতিমা ভৌমিক। বামেদের যাবতীয় ষড়যন্ত্রের জাল ছিঁড়ে তিনি মানুষের জন্য কাজ করেছেন। মানুষের মনে আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ভিত তৈরি করেছেন। এখানে জাগরণ ত্রিপুরায় প্রকাশিত বিশেষ খবরগুলি হলো, 21 শতকের ভারতের চাহিদাকে মাথায় রেখেই নয়া জাতীয় শিক্ষানীতি। প্রধানমন্ত্রী, নয়া জাতীয় শিক্ষানীতি 21 শতকের ভারতবর্ষের চাহিদাকে মাথায় রেখে উন্নয়নের নতুন শিখর ছোঁয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। কীভাবে ভাবতে হয় তাতেই গুরুত্ব জাতীয় শিক্ষানীতিতে। বৃহস্পতিবার জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ইউজিসি আয়োজিত কনক্লেভ অন ট্রান্সফরমেশনাল রিফর্মস ইন হায়ার এডুকেশন আন্ডার ন্যাশনাল এডুকেশন পলিসি শীর্ষক ভার্চুয়াল সভায় কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদিত নয়া জাতীয় শিক্ষানীতিতে স্কুল পাঠ্যক্রমের পরিবর্তন। প্রধানমন্ত্রীর কথায় এই নীতি নয়া শতাব্দীতে আমাদের নতুন দিশা নির্দেশ দেবে। তাই এই নীতির প্রয়োগ নিয়ে আলোচনা করুন, রণনীতি তৈরি করুন, রোডম্যাপ বানান, সময়সীমা স্থির করুন। শুধু সরকারি নির্দেশিকা জারি করে নয়া শিক্ষানীতি কার্যকর করা সম্ভব নয়, তা গ্রহণ করার জন্য মানসিক প্রস্তুতি জরুরি বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী। বলেন, নতুন শিক্ষানীতিতে প্রযুক্তি ও প্রতিভার মেলবন্ধন ঘটবে, দৃষ্টিভঙ্গি বদলাবে সমাজের। নয়া জাতীয় শিক্ষানীতি 21 শতকের ভারতবর্ষের চাহিদাকে মাথায় রেখে উন্নয়নের নতুন শিখর ছোঁয়ার লক্ষ্যে তৈরি করা হয়েছে। প্রত্যেক দেশই তাদের শিক্ষানীতিকে জাতীয় মূল্যবোধের সঙ্গে সম্পৃক্ত করে তোলে এবং সেই মতো শিক্ষানীতির সংস্কার করে। প্রধানমন্ত্রী এদিন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বশাসন নিয়ে দুটি মত রয়েছে। এক দল বলে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সরকারি নিয়ন্ত্রণ জরুরি, অপর দল পুরোপুরি স্বশাসনের পক্ষে। প্রকৃত শিক্ষার পথ এই দুটি মতের মাঝখান দিয়ে গিয়েছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিও বাড়তি ক্ষমতা পাবে নয়া নীতিতে। নতুন নীতিতে যুব সমাজের ক্ষমতায়ন নিশ্চিত হবে। একই কর্মক্ষেত্রে জীবনভর আটকে থাকতে হবে না। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে উদ্ধৃতি দিয়ে মোদী বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, উচ্চশিক্ষা শুধু আমাদের জ্ঞান দান করে না, নিজেদের অস্তিত্ব উপলব্ধি করতে সাহায্য করে। একটি পাঠ্যক্রম মাঝপথে ছেড়ে কোনো পড়ুয়া যদি অন্য পাঠ্যক্রমে যেতে চায়, নতুন ব্যবস্থায় তা আরও সহজ করা হয়েছে। জোর দেওয়া হয়েছে অনুসন্ধান, আলোচনা এবং বিশ্লেষণ নির্ভর শিক্ষার উপর। জাতীয় শিক্ষানীতি একতরফাভাবে চালু করা হয়নি বলেও জানান মোদী। তার কথায় কোথাও পক্ষপাত দুষ্টতা নেই। দেশ জুড়ে জাতীয় শিক্ষানীতি নিয়ে নানা আলোচনা চলছে। এমন বিতর্ক স্বাস্থ্যকর। আলোচনার মাধ্যমে জাতীয় শিক্ষানীতি রূপায়ণ হবে, যা গত 3 বছর নানা স্তরে মত বিনিময় ও সমীক্ষার মাধ্যমে আমরা ঠিক করেছি। বন্দে ভারত মিশনে স্পেশাল ফ্লাইটে চীন থেকে দেশে ফিরছেন 233 জন ভারতীয় নাগরিক। চীন থেকে দেশে ফিরছেন 233 জন ভারতীয় নাগরিক। বৃহস্পতিবার চীনের ওয়াংজাও প্রদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, বন্দে ভারত মিশনের আওতায় ওয়াংজাও দিল্লি স্পেশাল ফ্লাইটে চীনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। ভারতীয় দূতাবাস তরফে টুইটে জানানো হয়, বন্দে ভারত মিশনের আওতায় ওয়াংজাও দিল্লি স্পেশাল ফ্লাইটে চীনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হবে। ওই 233 জনের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। তারা চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এছাড়া অনেকেই রয়েছেন যারা কর্মসূত্রে চীনে থাকেন। উল্লেখ্য, প্রচুর ভারতীয় নাগরিক ও পড়ুয়া কাজের সূত্রে বা পড়াশোনার জন্য চীনে থাকেন।
চীনে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর ভারত সহ বিভিন্ন দেশের মানুষ সেখানে আটকে পড়েন। তবে ভারত সরকারের তরফে নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছিল। বন্দে ভারত মিশনের আওতায় বিশেষ ফ্লাইটে চীন সহ অন্য দেশ থেকে ইতিমধ্যেই প্রচুর ভারতীয় নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার চীন থেকে আরও 233 জন ভারতীয় দেশে ফিরছেন। চিকিৎসক হেনস্থা, আত্মসমর্পণ 4 অভিযুক্তের। চিকিৎসক হেনস্থার ঘটনায় অভিযুক্ত 4 জন বৃহস্পতিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। পুলিশ আজই তাদের আদালতে সোপর্দ করেছে। আদালত তাদের একদিনের জেল হেফাজতে পাঠিয়েছে। কারণ হেনস্থার শিকার চিকিৎসক ডাক্তার সঙ্গীতা চক্রবর্তী বর্তমানে একান্তবাসে রয়েছেন। 9 আগস্ট পর্যন্ত তিনি একান্তবাসে থাকবেন। ফলে টিআই প্যারেডের দিনক্ষণ নির্ধারণের বিষয়ে আগামীকাল পুনরায় শুনানি হবে। এদিকে অভিযুক্ত কর্ণজিৎ দেব আইনজীবী আদালতে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। আত্মসমর্পণ করার সময় ওই 4 জনের ছবি তোলার পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের মুখোমুখি নেওয়া হয়েছে তাদের। পুলিশের এই ভূমিকায় আপত্তি জানিয়ে আদালতে বিচার চাওয়া হয়েছে। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরগুলি হলো: নিজেদের অতীত বলে সোচ্চার বিজন, ছাঁটাই শিক্ষকদের চাকরি দেবার দায় রাজ্য সরকারের। 10,323 নিয়ে বিতর্ক অব্যাহত। বুধবার সুপ্রিম কোর্টের রায়ের পর ফের করোনা আবহের মধ্যেও রাজ্য রাজনীতি সরগরম হয়ে উঠেছে 10,323 নিয়ে। এই প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যের বামফ্রন্টের চেয়ারপারসন বিজন্দর। সুপ্রিম কোর্টের রায় ও রাজ্য সরকারের অবস্থানগত বিষয় নিয়ে সরাসরি তুপ দাগলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির এই সদস্য। তার মতে অন্য পদে 10,323 শিক্ষকদের নিয়োগের জন্য শীর্ষ আদালতে যেতে হয় না। 1 বছর চাকরিতেই গ্র্যাচুইটি। শ্রম বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটির সুপারিশ যদি সরকার মেনে নেয়, তবে গ্র্যাচুইটি পাওয়ার যোগ্য বিবেচিত হতে চাকুরিজীবীদের আর 5 বছর অপেক্ষা করতে হবে না। 1 বছর চাকরি করার পর থেকেই তাদের গ্র্যাচুইটি প্রাপ্য হবে। সম্প্রতি ওই সংসদীয় কমিটি এক সুপারিশ রিপোর্টে বলেছে, দেখা গিয়েছে অনেক নিয়োগকর্তা সংস্থা কর্মীদের কাজের মেয়াদ 5 বছর পূর্ণ হওয়ার আগেই তাদের ছাঁটাই করে দেয়। ফলে বর্তমান গ্র্যাচুইটি আইনের আওতায় ওই কর্মীরা গ্র্যাচুইটি পান না। সেই কারণে বর্তমান গ্র্যাচুইটি আইনের সংশোধন চেয়ে কমিটি সুপারিশ করেছে, কর্মীদের গ্র্যাচুইটি পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম কাজের মেয়াদ বর্তমানে 5 বছর থেকে কমিয়ে 1 বছর করা হোক। করোনা ভাইরাস সংক্রমণ ও লকডাউনের কারণে দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা বাণিজ্য ও শিল্পক্ষেত্রে অভূতপূর্ব কর্মী ছাঁটাইয়ের ঢল দেখা যায়। সংসদীয় কমিটির দাবি, বর্তমান গ্র্যাচুইটি আইনে ন্যূনতম 5 বছর কাজের মেয়াদের বিধির কারণেই নিয়োগকর্তা সংস্থাগুলি কর্মীদের 5 বছর কাজের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তাদের কাজ থেকে ছাড়িয়ে দিতে উৎসাহিত হন, যাতে গ্র্যাচুইটি দিতে না হয়। বিজু জনতা দলের সাংসদ ভারতহরি মহাতবের কথায়, এখানে দেশের লেবার মার্কেটের চরিত্রের কথা আমাদের মাথায় রাখতে হবে। এই দেশে বেশিরভাগ শ্রমিককেই স্বল্প মেয়াদের ভিত্তিতে কাজে নিযুক্ত করা হয়। ফলে বেশিরভাগ শ্রমিকই কোনো রকম গ্র্যাচুইটি পাওয়া থেকে বঞ্চিত হন। সংসদীয় কমিটি গত 31 জুলাই লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে কোড অফ সোশ্যাল সিকিউরিটি 2019 নিয়ে যে সুপারিশ রিপোর্ট জমা দেয়, তারই অঙ্গ হিসেবে গ্র্যাচুইটি আইনের সংশোধনেরও সুপারিশ করা হয়েছে। গ্র্যাচুইটি কিভাবে হিসাব করা হবে সেই ফর্মুলাও কোড অফ সোশ্যাল সিকিউরিটিতে স্পষ্ট উল্লেখ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। দৈনিক সংবাদে প্রকাশিত একটি বিশেষ খবর হলো, বর্ধিত লকডাউনে অসন্তোষ, সরসপুরে সড়ক অবরোধ। করোনার রাশ টানতে রাজ্য সরকার দফায় দফায় লকডাউনের সময়সীমা বর্ধিত করে চলেছে। 4 দিনের সময়সীমা সমাপ্ত হওয়ার সাথে সাথে রাজ্য সরকার কিছু নিয়মকানুন শিথিল করে আরও 7 দিনের সময়সীমা বর্ধিত করার ঘোষণা দিয়েছেন। এই নিয়ে উত্তর এবং ঊনকোটি জেলার বিভিন্ন স্থানে খুব বিক্ষোভ রাস্তায় আছড়ে পড়তে শুরু করেছে। বর্ধিত লকডাউনের সময়ে বিধি ভঙ্গকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামে ধর্মনগর মহকুমা প্রশাসন। মহকুমা প্রশাসনের এক ডেপুটি কালেক্টরের নেতৃত্বে ধর্মনগর থানা রোডে অভিযান শুরু করা হয়। দোকানপাট খুলে যে সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করছে তাদের কাছ থেকে জরিমানা আদায় শুরু করতে গিয়ে গন্ডগোল শুরু হয়ে যায়। ব্যবসায়ীদের বক্তব্য, বর্ধিত লকডাউন সম্পর্কে ধর্মনগর শহরের কোনো প্রচার করা হয়নি। সমস্ত ব্যবসায়ী একযোগে প্রতিবাদে সোচ্চার হয়ে উঠলে ডেপুটি কালেক্টর কাজ সমাপ্ত রেখেই, অর্থাৎ জরিমানা আদায় না করে স্থান ত্যাগ করে অফিসে চলে যান। অন্যদিকে কদমতলা ব্লকের সরসপুর গ্রাম পঞ্চায়েতের 52টি পরিবারের 210 জন সদস্য
দফায় দফায় সড়ক অবরোধ আন্দোলন সংগঠিত করে চলছে। সরসপুর পিয়ারিছড়া এবং কদমতলা বজেন্দ্রনগর সড়কে বাস ফেলে আন্দোলন চালিয়ে যাওয়া হচ্ছে। সড়ক অবরোধ আন্দোলনে সরসপুর গ্রামের 52টি পরিবারের শিশু, মহিলা, বৃদ্ধ সবাই রাস্তায় নেমেছে। গ্রামবাসীদের বক্তব্য, করোনা আবহের কারণে 52টি পরিবারের 210 জন সদস্যকে 14 দিনের কন্টেনমেন্ট জোনে রাখা হয়। এই 14 দিনে 52টি পরিবারের কোনো সদস্যকে বাইরে যেতে দেওয়া হয়নি। 52টি পরিবারের বেশিরভাগই দিনমজুর। 14 দিন কন্টেনমেন্টে থাকার কারণে রুটি রোজগার বন্ধ ছিল। এই সময়ের মধ্যে গ্রামবাসীদের প্রবল আর্থিক সমস্যার মধ্যে দিন অতিবাহিত করতে হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই সময়ের মধ্যে স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি, এমনকি মহকুমা এবং জেলা প্রশাসনের আধিকারিকদের তাদের খোঁজখবর নিতে আসেনি।